যদি মনে করেন যে একটু ঘিঞ্জি পরিবেশকে অ্যাভয়েড করে একটু ফাঁকা নিরিবিলি এইরকম একটি সি বিচ উপভোগ করতে চান, তাহলে বকখালি হতে চলেছে আপনাদের অন্যতম গন্তব্য। এই মুহূর্তে একদম বেনফিশ মৎস্য বন্দরের ভেতরে আছি। রীতিমতো সবাই রেডি স্নানের জন্য। আমি হচ্ছে ওদের ফটোগ্রাফার। এই যে কাগজ পরোটাগুলো বিক্রি হয় খুব বিখ্যাত। টোটো ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। একটা নরম তুলতুলে একটা রসগোল্লা। সকালবেলা যখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম, এবার প্রথম কাজ কি হবে? ট্রেন ধরা না, কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এই শিয়ালদা স্টেশন থেকে করে নেওয়া। শিয়ালদা থেকে যারা জার্নি শুরু করে, মানে যে কোনো জায়গায় যাওয়ার জার্নিটা যদি আমরা শিয়ালদা থেকে শুরু করি, তারা জানবে যে এই যে সাউথের স্টেশন আর আমাদের নর্মাল মেন লাইনের মাঝখানে এই জায়গাটায় যে কাগজ পরোটাগুলো বিক্রি হয় খুব বিখ্যাত, এবং তেল ছাড়াই পরোটা খেতেও খুব দারুণ, সবসময় গরম পাওয়া যায় আর ভালো লাগে সকালবেলা। আমাদের আজকের জার্নি আমরা স্টার্ট করব শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে প্রথমে আমরা যাব লক্ষ্মীকান্তপুর, আবার লক্ষ্মীকান্তপুর থেকে যাব নামখানা। এই শিয়ালদা স্টেশন থেকে নামখানার দূরত্ব 107 কিলোমিটার। তার জন্য ভাড়া লাগে জনপ্রতি 25 টাকা। নমস্কার বন্ধুরা, ট্রাভেলিং মেমোরিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি শিয়ালদহ দক্ষিণ শাখায়। এখান থেকে আমরা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে সোজা চলে যাব লক্ষ্মীকান্তপুর, সেখান থেকে আবার নামখানা লোকাল ধরবো। আপাতত শিয়ালদা স্টেশন থেকে আমাদের প্রাথমিক গন্তব্য লক্ষ্মীকান্তপুর। আমরা ট্রেনে উঠবো। ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি। এটা কত নম্বর প্ল্যাটফর্ম? 18 নম্বর প্ল্যাটফর্ম। এই 18 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে দাঁড়ানো। আমি এবং আমার বন্ধুরা সবাই এখানে উপস্থিত। খুঁজে পাচ্ছি না, ও পিছনে আছে ওইদিকে। আমরা ওয়েট করছি ট্রেন ঢোকার জন্য। এখনও ট্রেন দেয়নি, সম্ভবত একটা ট্রেন ঢুকছে, ওটাই হতে পারে, মনে হচ্ছে ওই ট্রেনটাই। একটা ট্রেন ওই যে দেখা যাচ্ছে, ওই ট্রেনটি। এটাই এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে রওনা দেবে। আমরা এই ট্রেনেই উঠবো। হ্যাঁ, ঠিক ঠিক উঠে বেরোছি লক্ষ্মীকান্তপুর লোকালে। এখান শিয়ালদা থেকে এই ট্রেন ছাড়ার সময় হচ্ছে 7টা 14। এখন বাজে হচ্ছে 7টা 5 হয়ে গেছে। একটু ওয়েট করলেই আমরা 7টা 14-তে রওনা দেবো হচ্ছে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে। আমাদের সময় তখন 7টা বেজে 14 মিনিট। আমরা শিয়ালদহ স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করলাম। প্রায় ঘন্টাখানেক ট্রেনে চেপে আমরা এখন পার করছি ধপধপি স্টেশন। প্রায় 1 ঘন্টা 40 মিনিট যাত্রা করে আমরা এখন পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। একটা মজার ঘটনা ঘটলো। আমরা যে শিয়ালদহ স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে এই লক্ষ্মীকান্তপুরে আসলাম, এবার লক্ষ্মীকান্তপুর থেকে আবার নামখানা যাব। সেক্ষেত্রে কিন্তু আমাদের গাড়ি পরিবর্তন করতে হয়নি। এই ট্রেনটি, মানে যেটি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর আসলো, এই ট্রেনটি মিনিট 20 মতন দাঁড়িয়ে 9টা 15-তে আবার রওনা দিল নামখানার উদ্দেশ্যে। ঘন্টাখানেক জার্নি করে আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। ঘড়িতে এই মুহূর্তে 10টা 10। ট্রেন আসার সময় ছিল 10টা 5, নামখানাতে পৌঁছানোর কথা ছিল। আমরা 10টা 10 নামখানায় পৌঁছে গেলাম। এখন এখান থেকে আমাদের প্রথমে স্টেশন থেকে বেরিয়ে তারপর আমরা টোটো নেব বাস স্ট্যান্ড পৌঁছানোর জন্য।
এই হলো নামখানা স্টেশন থেকে বেরোনোর পথ। এই পথ দিয়েই আমরা এখন বাইরে বেরোবো। উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে বকখালি বেশ জনপ্রিয়, তাই সপ্তাহের শেষে এই স্টেশনে বেশ ভালো ভিড় থাকে। তো বন্ধুরা, চলে এসেছি আমরা এখন নামখানায়। এখান থেকে আমরা টোটো স্ট্যান্ডে যাব, টোটো ধরবো, টোটো করে যাব আমরা বাস স্ট্যান্ডে। বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে আমরা 6 জন বন্ধু। আমি তাপস, সঙ্গে আছে বাবুসোনা, আর পিছনে শীর্ষেন্দু, আর এইদিকে সুমিত, অরিজিৎ, আর আমাদের মনোভাই মানে মনতোষ। নামখানা স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এই হচ্ছে পিছনে নামখানা স্টেশন। আর বেরিয়েই একদম স্টেশন লাগোয়াই হচ্ছে টোটো স্ট্যান্ড। এই যে পিছনে টোটো স্ট্যান্ড, এইমাত্র বাবুসোনা বললো আমরা এখন টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে চলে যাব সোজা বাস স্ট্যান্ডে। স্টেশন থেকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এখানে টোটো পেয়ে গেছি। টোটো ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। এই তো দাদা 10 টাকা করে, 10 টাকা করে কোথায় বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ড এখান থেকে কতটা দূরত্ব? কয় মিনিট? 5 মিনিট লাগে। টোটোতে 5 মিনিট তো, নাকি হেঁটে গেল 5 মিনিট? হেঁটে গেলে 5 মিনিট, টোটো গেলে 2 মিনিট লাগে। ও, হেঁটে গেলে 5 মিনিটের রাস্তা, আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। আর আমরা টোটোতে যাবো 2 মিনিট লাগবে। এই 2 মিনিট টোটো চড়ার জন্য আমরা টোটোতে উঠে গেলাম। না, পৌঁছে যাব বাস স্ট্যান্ডে। বেশিরভাগ লোক দেখছি হেঁটেই যাচ্ছে, কিন্তু আপনারা টোটো চড়ুন, টোটো চড়তে খারাপ লাগে না। এই মুহূর্তে চলে এসেছি বাস স্ট্যান্ডে, মানে স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব একদম হাঁটা পথ। তাও আমরা ওই যেহেতু বাস স্ট্যান্ডে আসার টোটো পাওয়া যায়, তাই টোটোতে আসলাম। যাই হোক, আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস পাবেন, বকখালি যাওয়ার জন্য বাস আছে, টোটোও যায়। টোটো হচ্ছে পার হেড 50 টাকা করে নেয়। আর অটো আছে, অটো হচ্ছে পার হেড 40 টাকা করে, আপনাকে বকখালি ছেড়ে দিয়ে আসবে। এই বাস স্ট্যান্ডের সামনে এসে আমরা বেছে নিলাম অটোকে। অটো হচ্ছে এখান থেকে বকখালি আমাদের নিয়ে যাবে, ভাড়া পড়বে পার হেড 40 টাকা। অটো করে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। এই নামখানা স্টেশন থেকে বকখালির দূরত্ব 26 কিলোমিটার। এই দীর্ঘ 26 কিলোমিটার যাত্রাপথে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম ঝুলন্ত সেতু হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ বা নামখানা ব্রিজ। এটি হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরেই অবস্থিত। সেতুটি নির্মাণ হয়েছে বেশি দিন হয়নি। 2019 সালের মার্চ মাসে সেতুটি উদ্বোধন হয়েছিল। ডান দিকে ফ্রেজারগঞ্জকে রেখে আমরা এগিয়ে চললাম বকখালির দিকে, আর মাত্র 2 কিলোমিটারের পথ। অটো করে অটো স্ট্যান্ডে নেমে গেলাম। এই হচ্ছে বাস স্ট্যান্ড, একদম বাস স্ট্যান্ডের সামনেই অটোতে নামিয়ে দেবে। এখান থেকে যেহেতু আমাদের হোটেল বুক করা নেই, আমাদের প্রথম কাজ ভালো দেখে একটা হোটেল খুঁজে নেব। তার আগে যেহেতু সকালে বেরিয়েছি, খাওয়া দাওয়া সেভাবে হয়নি, প্রথমে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। আর হ্যাঁ, তখন একটা কথা বলা হয়নি, আমরা নামখানা থেকে যে অটোতে আসলাম সেখানে 40 টাকা লেগেছিল। আর যদি আপনারা বাসে আসেন সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে হচ্ছে 30 টাকা, পার হেড 30 টাকা হচ্ছে বাস ভাড়া। এই যে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে এই দিকে চলে গেলেই হচ্ছে বিচের দিকে যাব। আমরা এখন খাওয়া দাওয়া করবো, তাই আমরা এখন এই শম্ভুদার হোটেল, এর আগে যখন আমরা বকখালিতে এসেছিলাম এই শম্ভুদা আমাদের দুর্দান্ত সার্ভিস প্রোভাইড করেছিল, সেই কারণে এই শম্ভুদার হোটেলে আবার চলে এসেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল ডলফিন। শম্ভুদার হোটেলে ঢুকে ডিসাইড করলাম যে এখন আর ভাত খাবো না। এই সবাই মিলে ঠিক করলাম যে একটু পেটাই পরোটা খাবো, তাই যাচ্ছি এখন একটু পেটাই পরোটা খেয়ে নিই। এই শম্ভুদার হোটেলের পাশ থেকেই একটু এগিয়ে গেলেই একটা দোকান আছে, রেস্টুরেন্ট আছে, ওখানে পেটাই পরোটা পাওয়া যায়, সেখান থেকে একটু পেটাই পরোটা খেয়ে নিই। এই যে বাস স্ট্যান্ডের ঠিক পেছনে আমাদের হোটেল খুঁজে পেয়েছি। মানে যদিও আমরা একটু আগে যে হোটেলে লাঞ্চের জন্য বলে আসলাম, সেই হোটেলের দাদাই এই একটা নতুন হোটেল হচ্ছে, এখনো পুরোটা তৈরি হয়নি, সেরকম একটা সুন্দর একটা হোটেলের খোঁজ পেয়েছি। এই যে আমরা হোটেল নিয়েছি অভিনন্দন গেস্ট হাউস।
হোটেলটি এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, কাজ চলছিল। তবে 3টে কি 4টে রুম তৈরি ছিল। আমরা তার মধ্যে 2টি রুম বুক করলাম। তুলনামূলক বাজার দরের থেকে একটু কম পেয়ে গেলাম, তাই আর ছাড়লাম না। এবং বেশ ভালো জায়গায় ছিল, একদম বাস স্ট্যান্ডের গায়ে। এই হলো হোটেলের রুম। রুমগুলো খুব একটা বড় নয়, তবে একটি কাপেলের জন্য যথেষ্ট। এই রুমগুলোর ভাড়া এসি সমেত 1000 টাকা থেকে 1200 টাকা, আর নন এসি নিলে সেক্ষেত্রে 600 থেকে 700 টাকা। আর এই হলো বাথরুম। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, মালপত্র রেখে একটু বিশ্রাম করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এবার বিচে যাবো আমরা। দেখি যদি স্নান করার মতন যদি পর্যাপ্ত পরিমাণে ঢেউ থাকে তাহলে স্নান করব। আর স্নান করার জন্য অরিজিৎ অলরেডি রেডি হয়ে গেছে। এখন দেখা যাক কতটা জল পাই আমরা। আমাদের হোটেল হচ্ছে একদম ঠিক বাস স্ট্যান্ডের গায়ে। আর বাস স্ট্যান্ডের থেকে এই বিচের দূরত্ব মোটামুটি 500 মিটারের মতন। সেই রাস্তায় আপাতত হেঁটে যাচ্ছি। আমার সঙ্গে 2 বন্ধু, অরিজিৎ আর শেষেন্দু। কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে। হাই। হাই। চলে এসেছি একদম বিচের ধারে। এই সামনেই দেখা যাচ্ছে বিচ। এখানে বসে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। দেখুন, একটি ছাতার তলায় কি সুন্দর চেয়ার দিয়ে সাজানো রয়েছে। এই মুহূর্তে একদম বকখালি বিচে দাঁড়িয়ে। বকখালি বিচের সমুদ্র অনেকটা দূরে, মানে এখান থেকে প্রায় ওই দূরে প্রায় 1.5 কিলোমিটারের পথ এখন হাঁটতে হবে। কিন্তু তার মাঝে একটা সমস্যা, এখানে একটু সামনে জল আছে। এই জায়গায় আমি যেহেতু স্নান করবো না এটা ভেবে এসেছি, তাই জিন্সের প্যান্ট পরা এটাকে গুটোতে হবে। গুটিয়ে তারপরে এই জলাশয়টা পার করে আমাকে যেতে হবে হচ্ছে একদম সমুদ্রের পাড়ে, মানে হচ্ছে বিচে যেখানে হচ্ছে সমুদ্রের ঢেউটা দেখা যাচ্ছে সেই জায়গায় এখন যেতে হবে। প্যান্ট গোটানো হয়ে গেল। এইবার এইটুখানি অংশ পার করে তারপরে প্রায় 1.5 কিলোমিটারের পথ এখন হাঁটতে হবে সমুদ্রে স্নানের জন্য, যদি কেউ স্নান করতে চায়। আমি এর আগেও বকখালিতে এসেছিলাম। আমার বকখালি বেশ ভালো লাগে, কারণ হচ্ছে এখানে ওই দীঘার মতন ওই ভিড়টা থাকে না। অল্প লোকজন থাকে, নিজেদের মধ্যে একটা সুন্দর সময় স্পেন্ড করা যায়। আমার তো বেশ ভালোই লাগে। এই জায়গায় সামান্যই জল, অল্প একটু জাস্ট প্যান্টটা একটু গুটিয়ে নিলাম, তাতে পার করে দিলাম এই জলটুকু। এইবার মোটামুটি আমার যে বন্ধুরা বাকি সঙ্গীরা পৌঁছে গেছে ওখানে। আমি প্যান কোটানোর জন্য একটু দেরি হয়ে গেল। এবার একটু তাড়াতাড়ি পা চালাতে হবে। আসার সময় দেখছিলাম বকখালি এই বিচের যে দোকানগুলো আছে তার পাশেই টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ড থেকে ওই সাইট সিন বলে ওরা 4টে স্পট ঘোরায়। কালকে যখন ওখানে যাব তখন রেটটা অ্যাকচুয়াল বলতে পারবো। তাও মোটামুটি ওদের কাছ থেকে রেট শুনে আসলাম যে ওরা এক একটা টোটো পিছু 300 টাকা করে 4খানা স্পট ভিজিট করায়। বিচটা বেশ বড় সড়ো। এই যে ওরা এতক্ষণ ওয়েট করছিল, এখন আমি পৌঁছলাম। একটু সময় লাগলো কারণ ওই জলাশয়টা পার করার জন্য আমাকে প্যান্ট গোটাতে হয়েছিল। চলে এসেছি একদম বিচের সামনে, মানে যেখানে ঢেউটা দেখা যাচ্ছে। রীতিমতো সবাই রেডি স্নানের জন্য, শুধু আমি বাদে। আমি হচ্ছে ওদের ফটোগ্রাফার। যাই হোক, আমাকে তো ব্লগটা কমপ্লিট করতে হবে, তাই আমি স্নানটা হয়তো করব না। আর দেখি যদি সমস্ত রকম কাজ হয়ে যায় তাহলে শেষবেলা একটু স্নান করেই যাব। এখানে বকখালি বিচটার একটা অন্যরকম বৈশিষ্ট্য দেখলাম। কি, বকখালি বিচটা অনেকটা বিস্তৃত, যার ফলে অনেকটা এলাকা আছে, অনেকটা জায়গা আছে। আপনি এদিক ওদিক ছুটে ছুটে খেলাধুলায় মেতে থাকতে পারেন। এছাড়া দেখতে পাচ্ছি তো অনেক ছেলেগুলো দল এসে তারা এখানে ফুটবল খেলছে। বেশ উপভোগযোগ্য একটা বিচ। আমার মনে হয় যে দীঘায় যে পরিমাণ ভিড় হয় তার থেকে এখানে কিছুটা ভিড় অনেকটাই, মানে দীঘার তুলনায় এখানে বকখালিতে অনেকটাই ভিড় কম। তবে দীঘার তুলনায় যদি ঢেউ কম এই বিষয়টাকে বাদ দিয়ে বাদ বাকি বিচটা উপভোগ করার মতন দারুণ সুন্দর পরিবেশ এখানে। আমার তো বেশ ভালো লেগেছে। মানে দীঘার তুলনায় আমার বকখালি বরাবরই আগেও ভালো লেগেছিল, এবারও আসলাম, এবারও ভালোই লাগলো। এই মুহূর্তে আমি এইখানে দাঁড়িয়ে মজা নিচ্ছি, আর আমার বন্ধুরা চলে গেছে স্নানের মজা নিতে। আমাকেও যেতে হবে, এগুলি রাখার ব্যবস্থা করি। এগুলোকে রেখে এবার জলে নামতে হবে।
ভেবেছিলাম আমি হয়তো স্নান করতে পারবো না, কিন্তু না, শেষ পর্যন্ত ওদের কাউকে উঠিয়ে আমি জামা প্যান্টটা ধরিয়ে নেমে পড়লাম হচ্ছে সমুদ্রে। এসেছি, একটু তো এনজয় করতে হবে, মানে নামতে তো হবেই। এই ছোট কাঁকড়াগুলো কি যে দ্রুত দৌড়ায়, চোখের নিমেষে হারিয়ে যায়। বিচ থেকে এবার মার্কেটের দিকে যাচ্ছি। খিদেও পেয়ে গেছে, গিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে। আগে হোটেলে যাব না, আগে খেয়ে নেব। বসে পড়েছি খেতে, ভাত ডাল আর আলু ভাজা নিয়ে, আর সঙ্গে থাকবে কারো মাছ, কারো ডিম, কারো মাংস। স্নান সেরে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা এই শম্ভুদার হোটেলেই করলাম। এখানে এই লাইন, এই বরাবর যে বিচের রাস্তাটা চলে গেছে, এই রাস্তার বরাবর অনেকগুলো হোটেল আছে, আপনাদের পছন্দ মতন যে কোনো হোটেলেই খেতে পারেন। আমরা এই হোটেলটা বেঁচেছিলাম কারণ এর আগে যখন এসেছিলাম এই শম্ভুদার হাতের রান্নাটা আমাদের খুব ভালো লেগেছে, তাই এবার আর মিস করতে চাইলাম না, এখানেই খেলাম। মানে ওনার রান্নাটা কি বলবো, একটা ঘরোয়া ফিলিংস দেয়, ভালো, বেশ ভালো। দুপুরের পর রুমে গিয়ে বিশ্রাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যেটা বিচে কাটাবো বলে। এখন বিচের পথে চলেছি। বিচের ঠিক আগেই এই ধরনের অনেক দোকান দেখতে পাবেন। এই দোকানগুলো থেকে আপনি পছন্দ মতন বিভিন্ন শোপিস কিনতে পারবেন। একদম চলে এসেছি মার্কেটের ভেতরে। এখানে আপনি চাইলে মনের মতন কিছু জিনিস কিনে নিতে পারবেন। সাজানো গোছানোর অনেকগুলি দোকানই আছে এদিকে ওইদিকে। বিচে আসলে এই রকম অসংখ্য দোকান দেখতে পাবেন, আর চারিদিকে যেন মুখরোচক খাবার আপনার দিকে তাকিয়ে থাকবে। মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু ছিল। এবারের সময় পাপড়ি চাটের। সেদিন বকখালি রাতটা ছিল মায়াবী, অসাধারণ সুন্দর লাগছিল চাঁদকে সেদিন। চারিদিকে জ্যোৎস্নায় ভরে গিয়েছিল সেই দিন। এখন সময় মাছ ভাজার। নানান ধরনের মাছ ভাজা পেয়ে যাবেন এই বকখালিতে। আমরা অর্ডার করলাম লোটে মাছ। লোটে মাছ ফ্রাই, এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। লোটে আছে, আমুদে আছে, নানান ধরনের মাছ। তো বকখালি আসলে আমার মনে হয় যেটা বকখালির মেন ইউএসপি, আপনারা এখান থেকে মাছ পছন্দ করবেন। মাছ ভেজে দেওয়া হবে আপনাদের সামনে, একদম টাটকা টাটকা মাছ, যার স্বাদ কিন্তু অসাধারণ, অসাধারণ স্বাদ। কত করে পড়লো বলে দেন? এটা 15 টাকা পিস। নানান সাইজ অনুযায়ী নানান দাম আছে, 30, 15, 25, 10, আপনারা নানান সাইজের পেয়ে যাবেন। এবং এটা একদমই খাওয়াটা দরকার এখানে আসলে, এটা অসাধারণ একটা ব্যাপার। বিচ থেকে মার্কেটের দিকে ফিরছি। মার্কেটে একটি মিষ্টির দোকান আছে, সেইখানে ঢুকবো, কারণ অনেকেই হয়তো জানে না যে বকখালিতে অসাধারণ স্বাদের রসগোল্লা পাওয়া যায়, সেটা এখন ট্রাই করব। একটা নরম তুলতুলে একটা রসগোল্লা। ব্যাপারটা যে কলকাতা যেমন আমরা স্পঞ্জি রসগোল্লা খাই,
সেই জিনিসটা নয়, এটা মুখে দিলে একদম গলে যাচ্ছে এবং সবথেকে বড় ব্যাপার গরম জিনিসটা, সেটাই সবথেকে ইউএসপি, বড় ইউএসপি এই সময়কার রসগোল্লা খাওয়ার জন্য। বাহ, দারুণ। সন্ধেবেলার বিচ ভ্রমণ আমাদের কমপ্লিট। এখন আমরা হোটেলের দিকে ফিরছি। আর রাতের খাবারের জন্য কোনো আর হোটেলে যাচ্ছি না, এইখান থেকে এই যে এই সামনের দোকানটা থেকে, যে সকালে যেখানে পরোটা খেয়েছিলাম সেই দোকান থেকেই আমরা যে যার মতন খাবার কিনে একবারে হোটেলে চলে যাচ্ছি। হোটেলে বসে খেয়ে দিয়ে রাতে দেবো ঘুম। সকাল সকাল বেরিয়ে পড়লাম হোটেল ছেড়ে। এবারে প্রথমে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর হচ্ছে সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো। এখানে টোটো করে সাইট সিন করা যায়। ঢুকে পড়লাম তৃপ্তি রেস্টুরেন্টে। আজকেও আমাদের ব্রেকফাস্ট করব পেটাই পরোটা আর ঘুগনি দিয়ে। বেশ ভালো। কেমন? খুব সুন্দর খেতে, বিশেষত এই সবজিটা খুব সুন্দর। সাধারণত এরকম সবজি পেটাই পরোটাতে পাওয়া যায় না। মেনলি ঘুগনি হয়। সবজি মানে ঘুগনি। এটা একটা ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা সুন্দর তরকারি বানানো হয়েছে, খেতে বেশ ভালো। সকালবেলা উঠে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর একটা টোটো ঠিক করলাম সাইট সিন করার উদ্দেশ্যে। এখানে সাইট সিন অনেকভাবেই হয়, মানে কেউ হেনরি আইল্যান্ড সমেত একটা সাইট সিন করে আর কেউ হেনরি আইল্যান্ড বাদ দিয়ে। আমাদের একটু সময়ের অভাবে আমরা হেনরি আইল্যান্ডটাকে বাদ দিয়ে সাইট সিন ঠিক করলাম। একটা হচ্ছে ফ্রেজারগঞ্জ বিচে যাব, তারপর কার্গিল বিচে যাব, আর যাব হচ্ছে বেন ফিশ মার্কেট বা ফিশিং হারবার যেটাকে বলা হয় সেইখানে। আমাদের এই সাইট সিন করার জন্য এই টোটোটা বুক করা হলো। টোটোর জন্য ভাড়া পড়বে হচ্ছে, টোটোতে মোটামুটি 5 জন যেতে পারে, আমরা যেহেতু 6 জন আছে 6 জনই একটা টোটোতেই যাবো, একটু অ্যাডজাস্ট করে নেব। আর ভাড়া পড়বে হচ্ছে 300 টাকা। এই স্পটগুলো ঘুরিয়ে দেখাবে, তার জন্য টোটো ভাড়া পড়ছে আমাদের 300 টাকা। রওনা দিলাম সাইট সিন করার উদ্দেশ্যে। এই বাস স্ট্যান্ড পেরিয়ে মেন রাস্তায় চলে আসলাম, হাতে ছ্যাঁকাও পেলাম ধূপকাঠির। ঠিক আছে, ঠিক আছে। সাইট সিন করতে এসে আমরা প্রথম সাইট সিন করবো হচ্ছে বেনফিশ মৎস্য বন্দর। আর এই বেনফিশ মৎস্য বন্দর যেতে প্রথমে আপনাকে জনপ্রতি 5 টাকা টিকিট কেটে যেতে হবে। এই যে টিকিট কাউন্টার এই রাস্তার মধ্যেই পড়বে, এখনো পৌঁছায়নি, তার আগে এই টিকিট কাউন্টারটা দেখা যাবে। আর এখানে টোটোর জন্য, টোটোর জন্য কত টাকা লাগলো? আর যেহেতু আমরা টোটো করে এসে এই টোটোর জন্য আলাদা করে আরো 10 টাকা দিতে হলো। ট্রলারগুলো সব রেডি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি জালগুলো সব ট্রলারে তোলা হচ্ছে। আবার এখানে বরফগুলোকেও ট্রলারের মধ্যে তোলা হচ্ছে। এই ট্রলারগুলো রেডি হয়ে বেরিয়ে পড়বে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে। ওই যে দেখতে পাচ্ছি ট্রলার নিয়ে রওনা দিয়ে দিয়েছে মাছ ধরার উদ্দেশ্যে। জল পুলিশ বা সমুদ্র উপকূলের পুলিশ, এদের নিরন্তর প্রয়াসেই আমাদের মৎস্যজীবীরা নিরাপত্তা পেয়ে থাকেন। এই মুহূর্তে একেবারে বেনফিশ মৎস্য বন্দরের সামনে দাঁড়িয়ে আছি। আজ এইখানে যে রাস্তাটা যে দাঁড়ানো আছি, এখানে একটা বেশ বাঁধানো রাস্তা ছিল। আমরা যখন আগে এসেছিলাম তখন এটা শুকনো ছিল, এখন হয়তো জোয়ার আছে, এই কারণে হচ্ছে পুরো রাস্তা জলের মধ্যেই দাঁড়ানো। বেনফিশ মৎস্য বন্দরের ভেতরে যখন হাঁটাচলা করছিলাম তখন জানতে পারলাম যে এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছি না, এই যে বরফগুলো সব ওঠাচ্ছে ট্রলারের মধ্যে। তারপর হচ্ছে এই ট্রলারের প্রত্যেকটা ট্রলার লাইন দিয়ে যতগুলো ট্রলার আছে প্রত্যেকটা ট্রলার আজ হচ্ছে রওনা দেবে মাছ ধরার উদ্দেশ্যে। এবার আমি জিজ্ঞেস করলাম যে তাহলে ফিরবে কবে? কালকে? বললো না, কালকে না, কোনো ঠিক নেই। কোনো ট্রলারে 1 দিন লাগতে পারে, কোনো কারো 2 দিন, কারো ক্ষেত্রে হয়তো 5-6 দিনও লাগতে পারে। মাছ পাওয়ার উপরে নির্ভর করে।
এখন যেই ট্রলারটা আমার পেছন থেকে বেরিয়ে যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে এটা ফিরতে কতদিন লাগবে। বললো এটা 7-8 দিনও সময় লেগে যেতে পারে, আবার 4-5 দিনও হয়ে যেতে পারে। এই যে এখানে বিধিবদ্ধ সতর্কীকরণের একটি বোর্ড ঝোলানো রয়েছে, যেখানে স্পষ্ট লেখা রয়েছে কচ্ছপ, শুশুক, হাঙর, করাত মাছ, গিটার মাছ ইত্যাদি বিপন্ন সামুদ্রিক প্রাণী ধরা, বিক্রি করা, শিকার করা, খাওয়া সম্পূর্ণরূপে বেআইনি এবং নিষিদ্ধ। এই মুহূর্তে চলে এসেছি কার্গিল বিচে, মানে কিছুটা গোয়ার ফিলিংস দেবে আপনাকে। দূরে দেখা যাচ্ছে, দেখুন ওটা জম্মু দ্বীপ। তার সাথে হচ্ছে মেরিন ড্রাইভ, টোটোতে মেরিন ড্রাইভ চলছে আমাদের কার্গিল। আরে কি সাউন্ড জলের! ওই যে দূরে ট্রলারগুলো দেখা যাচ্ছে, ওগুলো যাচ্ছে মাছ ধরতে। আর একটু পরে হয়তো এগুলো আর চোখে ধরা দেবে না, অনেক দূর চলে যাবে। টোটোতে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে প্রথমে হচ্ছে বেনফিশ মৎস্য বন্দর দেখে পরবর্তী গন্তব্যে পৌঁছে গেলাম কার্গিল বিচ। বিচটি বেশ দেখতে সুন্দর। আমরা যখন বিচে ঢুকছিলাম না, যখন রাস্তা ধরে আসছিলাম, পাশ থেকে সমুদ্রের গর্জন আর অনেকটা মনে হচ্ছে গোয়াতে চলে এসেছি। এই মুহূর্তে যেহেতু জোয়ার আছে, জলোচ্ছ্বাসটাও বেশ ভালো রকমের আছে, বেশ মজা নেওয়া যাচ্ছে এখানে এসে। আর একটা মজার বিষয়, এই কার্গিল বিচ থেকে জম্মু দ্বীপকে দেখা যায়। আমি দেখানোর চেষ্টা করছি, ক্যামেরায় হয়তো ধরা দেবে না, তবু আমি একটু চেষ্টা করি। ওই যে দূরে যে দ্বীপটি দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে জম্মু দ্বীপ। এই জম্মু দ্বীপে যাওয়ার জন্য এই বেনফিশ মৎস্য বন্দর থেকে লঞ্চ ছাড়া হয়। প্রতি জনপ্রতি ভাড়া পড়ে 150 টাকা। আর যদি আপনারা যদি চান যে লঞ্চ বুক করে যাবেন, তাহলে সেক্ষেত্রে 4000 টাকার মতন ভাড়া পড়ে। কার্গিল বিচ থেকে বেরিয়ে পড়লাম। এবারের গন্তব্য ফ্রেজারগঞ্জ সি বিচ। আর ফ্রেজারগঞ্জ সি বিচ কিন্তু বকখালি বিচের খুব কাছেই, বকখালি থেকে মাত্র 2 কিলোমিটার। আমরা যখন শিয়ালদা থেকে আসলাম, অর্থাৎ নামখানা থেকে যখন আমরা বকখালি দিকে যাচ্ছি, তখন আগে ফ্রেজারগঞ্জ পড়ছে, তারপর বকখালি বিচ। 2 কিলোমিটারের দূরত্বে দুটো এরকম সুন্দর সুন্দর বিচ। ফ্রেজারগঞ্জ বিচে যাওয়ার আগেই আপনি এইরকম একটি সুন্দর মন্দির দেখতে পাবেন। মন্দিরটি খুবই নতুন, কিছুদিন আগেও এখানে মন্দির ছিল না। এই হলো বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের বাংলো। এককালে এই জায়গার নাম ছিল নারায়ণতলা। পরবর্তীকালে তিনি যখন বসবাসের জন্য বাংলোটি বানান, তারপর থেকেই এখানে নাম হয় ফ্রেজারগঞ্জ, এবং তখনকার দিনে একটি জনপ্রিয় পর্যটন স্থানও ছিল। বর্তমানে বকখালি বেশি জনপ্রিয় এই স্থানের তুলনায়। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফ্রেজারগঞ্জ সি বিচে। বিচটিতে দেখলাম কাজ চলছে। এই যে এই পাশে পুরো পাড় ধরে বাধাই করা হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে ফ্রেজার, আমার পিছনে ঠিক ফ্রেজার সাহেবের বাড়ি। চারপাশটাই কাজ চলছে, ওই দিক দিয়েও কাজ চলছে, এই পাশেও সম্ভবত পাড়টা ভালো করে বাধাই করে দেওয়া হচ্ছে, যেন, কারণ কিছুদিন পরপরই এখানে পাড় ভাঙতে ভাঙতে সমুদ্র ছিল অনেকটা দূরে, কিন্তু আস্তে আস্তে অনেকটা কাছে চলে এসেছে, সেই কারণেই পাড়টা বাধাই করে দেওয়া। আমার পিছনটা দেখলে বোঝাই যাচ্ছে যে জোর কদমে কাজ চলছে। আর আমরা যে যা টোটো করে আসলাম, সেই টোটো ড্রাইভার বলল যে এখানে নাকি কিছুদিনের মধ্যে পার্ক তৈরি করা হবে। ফ্রেজারগঞ্জের বিচে বসে পড়লাম চায়ের আড্ডা দিতে। এবারের গন্তব্য বকখালি ইকো পার্ক। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট। এইখানে এই পার্কটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। পার্কটিতে প্রবেশ মূল্য পার হেড 20 টাকা। আপনি 20 টাকা দিয়ে টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন।
সাইট সিন সেরে এইমাত্র টোটো থেকে নেমে চলে এসেছি আবার সেই বকখালি বাস স্ট্যান্ডের মোড়ে। এখানেই যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া সেরে মানে লাঞ্চটা করে আমরা বেরিয়ে পড়ব আবার নামখানার উদ্দেশ্যে। ভাত, ডাল, আলু ভাজা, আর একটা ছিল তরকারি, আর সঙ্গে ছিল পমফ্রেট। লাঞ্চ কমপ্লিট। এই যে বাস স্ট্যান্ড পিছনে, এই বাস স্ট্যান্ড থেকে একটু সামনে এগোলেই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো ধরে আমরা এখন সোজা চলে যাব নামখানা। নামখানা থেকে আমাদের ট্রেন 1টা 35 নামবো বালিগঞ্জ। এই অটো স্ট্যান্ড থেকে আমরা এখন 40 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাব হচ্ছে স্টেশন, মানে নামখানা স্টেশনে। অটোতে মোটামুটি 8 থেকে 9 জন লোক এখানে নেয়, আমরা 6 জন আছি, 2 জন হলে ছেড়ে দেবে। 40 টাকা করে ভাড়া পড়বে। বকখালিকে বিদায় জানিয়ে বকখালির অটো স্ট্যান্ড থেকে অটোতে উঠে পড়লাম। অটো ছেড়ে দিল নির্দিষ্ট সময়ে, লোক হয়ে গেল। আমাদের ভাগ্যটা ভালোই ছিল। পৌঁছে গেলাম নামখানা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে নামখানা স্টেশনের দূরত্ব খুবই সামান্য, হাঁটা পথে বড় জোর 4 থেকে 5 মিনিট। আমরা হেঁটে নামখানা স্টেশনে চলে আসলাম। গতকাল ঠিক এই জায়গা থেকেই আমাদের বকখালির যাত্রা শুরু করেছিলাম। আজ এখানেই বকখালির যাত্রা আমাদের শেষ করলাম। আমরা এখন নামখানা স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের ট্রেন, সম্ভবত এই ট্রেনটি ধরে বালিগঞ্জ যাব। বালিগঞ্জের পর ওখান থেকে আবার শিয়ালদা থেকে বাড়ি। আজ এটুকুই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন সকলে।